রায়মানা ন্যাশনাল পার্ক সেটাও আসামে রয়েছে, দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক সেটাও আসামে রয়েছে। তাহলে আমরা যদি তাহলে এই যে দেখো এই যে ইনফরমেশনটা এই যে কোথায় আছে লোকেট করে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিওগ্রাফির পার্ট। পরীক্ষা যখনই প্রশ্ন চলে আসবে দেখবে ইউটিউবে টিচাররা বেরিয়ে গেছে, আমি যা পড়িয়েছি 100% কমন। নাম্বার ওয়ান তো 100% কমন কারোই আসে না, ঠিক আছে। যে পরীক্ষায় প্রশ্ন সেট করে ওইও জানে আউট অফ 100টা কোয়েশ্চেন কেউ 100টা অ্যাটেম্প করতে পারবে না, ঠিক আছে। 100% তুমি দেখবে ইউটিউবে দেখবে আজকাল এগুলোই চলে, একদম আমি যা পড়িয়েছি 100% কমন, 100% কমন কারোই থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু কথা হচ্ছে যে এই যে তাহলে যে দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক বা যে আমি রায়মানা ন্যাশনাল পার্কের কথা বললাম, এগুলো তো স্ট্যাটিক ফ্যাক্ট, এগুলো তো সম্পূর্ণ কেউই স্টাডি করায় না, এগুলো কি এগুলো নিজেদেরকে নোটস করতে হয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ নোটস এগুলো নিজেকে করে পড়তে হবে। টিচার শুধুমাত্র বলে দেবে যে ভাই এই লিস্টগুলো একটু তোমরা বাড়িতে বসে লিস্টগুলো করে নেবে, এগুলো হচ্ছে জিওগ্রাফির স্ট্যাটিক ফ্যাক্ট। তো পরীক্ষায় যখন প্রশ্ন আসে ইম্পর্টেন্ট রিভার্স অ্যান্ড ব্রিজেস, ইম্পর্টেন্ট রিভার্স অ্যান্ড সিটিস, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক অ্যান্ড সিটিস, দেখা যায় এই করে প্রচুর মানে মোটামুটি একটা 10 থেকে 12 মার্কের প্রশ্ন চলে এসছে। তাহলে এই যে প্রশ্নগুলো এগুলোকে আমরা ক্লেম করছি যে হ্যাঁ এগুলো তো জিওগ্রাফির প্রশ্ন, অবভিয়াসলি জিওগ্রাফির প্রশ্ন, বাট সেটা কি আদৌ আমরা পড়েছি ঠিকঠাকভাবে? কিন্তু পরীক্ষায় দেখা গেছে একটা একটা করে প্রশ্ন যোগ হয়ে প্রায় 10 নম্বরের প্রশ্ন বা প্রায় 12 নম্বরের প্রশ্ন চলে এসছে। তাহলে 10টা বা 12টা প্রশ্নর তো একটা আলাদা ভ্যালু আছে, যথেষ্ট ভ্যালু আছে, যথেষ্ট ভ্যালু আছে, হ্যাঁ কি না? তাহলে আমাদের যেটা জিওগ্রাফির যেটা আসল সিলেবাস সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে স্টেট জিওগ্রাফি মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আর একটা হচ্ছে স্ট্যাটিক জিওগ্রাফি। আর ইন্ডিয়ান জিওগ্রাফিতে যা পড়বো তার নিয়ার অ্যাবাউট 80% আমাদেরকে সেম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য পড়তে হবে। এই জায়গাটা সবার স্পষ্ট কি স্পষ্ট না আমাকে কাইন্ডলি কমেন্ট করে বলো। সিলেবাসটা আগে সব থেকে মূল বিষয়, এই জায়গাটা সবার ক্লিয়ার কি ক্লিয়ার না কাইন্ডলি কমেন্ট করে জানাও। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি আবারও বলছি কেউ এটাকে ফ্রি ব্যাচ বলে ভেবো না, ইউ অল আর পার্ট অফ লাইক আমরা সবাই আজকে থেকে একদম একটা ফ্যামিলি মেম্বার। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটা আমরা গাইড করব সেখানে, মানে সেটা হচ্ছে আমাদের কথোপকথনের একটা জায়গা। এবং এটা কেউ ফিল করো না মানে আমি এটা রিকোয়েস্ট করে বলছি সবাইকে যে এটা তো জাস্ট একটা মানে ফ্রি ব্যাচ, এখানে তো নর্মাল খালি জাস্ট ক্লাসেস চলবে, ক্লাসের মতো ক্লাস না, এটা কেউই ফিল করবে না। এখানে যেটা ক্লাস হবে আমি তোমাদেরকে বললাম আজকে জিওগ্রাফির ক্লাসের পর তোমরা দেখবে জিওগ্রাফির প্রতি তোমাদের ভয় কেটে গেছে, ঠিক আছে, জিওগ্রাফির প্রতি ভয় কেটে গেছে। এবং যে যে সাবজেক্ট আমি ধরবো বা বাকি টিচাররা ধরবে দেখবে একটা একটা করে সাবজেক্টের ভয় কেটে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিলাম, ঠিক আছে, এই জায়গাটা আমি একটু মুছে দিলাম, আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার। আচ্ছা এবার আসছি জিওগ্রাফির উপরে। আচ্ছা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা যখন বলি জিওগ্রাফি, তোমাদেরকে যদি আমি প্রশ্নটা যদি আমি তোমাদেরকে করি, আচ্ছা জিওগ্রাফি কথার অর্থটা, জিওগ্রাফি বললে তোমরা কি বোঝো অ্যাকচুয়ালি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, জিওগ্রাফি কথার অর্থ কি বলো, জিওগ্রাফি কথার অর্থটা কি কমেন্ট করে বলো। বলো সিয়া, শিপ, তারপরে এখানে পিউ রয়েছে, সত্যজিৎ রয়েছে, ঈশিতা রয়েছে, সংগ্রাম রয়েছে, শিল্পা রয়েছে, প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে, ঠিক আছে। বলো তো, আমি সবার নাম তো এখানে নেওয়া সম্ভব না, শুভদীপ রয়েছে, শ্রাবন্তী রয়েছে, সুজয়, ঠিক আছে, শাহিন, অনেক রয়েছে, অনেকে রয়েছে, মিলন রয়েছে, ঠিক আছে, দেবাঞ্জন, বলো বলো জিওগ্রাফি কথার অর্থটা কি। এখন অনেকেই বলে দেবে স্যার জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল, ঠিক আছে, এটা তো ট্রান্সলেশন হয়ে গেল, জিওগ্রাফি মানে ভূগোল, ভূগোল মানে জিওগ্রাফি, মানে এটা হচ্ছে ওই মানে মানে ফুলনি মানে বাগিচা, বাগিচা মানে ফুলনি, এটা একটা আসামিস ওয়ার্ড, ঠিক আছে, এটা এরকম হয়ে গেল, মানে ফুল মানে বাগান, বাগান মানে ফুল, এরকম ঘটনা হয়ে গেল আর কি, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে জিওগ্রাফি কথার অর্থটা কি। জিওগ্রাফি মানে ভূগোল, আমরা বাংলায় বলি ভূগোল, অ্যাকচুয়ালি ভূ মানে হচ্ছে যদি আমরা দেখি ভূ মানে পৃথিবী, আর পৃথিবী গোল, মানে পৃথিবী গোল বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, এখানে বোঝাতে চেয়েছে যে এই যে গোল পৃথিবীর ভেতরে যে সমস্ত বিষয় রয়েছে, ঠিক আছে স্যার, আমরা যে বাউন্ডারির মধ্যে আছি, ঠিক আছে পিউ, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং তোমার, এখন তুমি শিখে নাও, দেখে নাও, দেখো জিওগ্রাফি, জিও কথার অর্থ হচ্ছে পৃথিবী, ঠিক আছে, সেমনি ভূগোল, ভূ কথার অর্থ হচ্ছে পৃথিবী, গ্রাফি মানে হচ্ছে মানে জিও মানে হচ্ছে আর্থ,
আর্থ বা পৃথিবী, গ্রাফি মানে হচ্ছে ডেসক্রিপশন, আর গোল মানে হচ্ছে পৃথিবী, মানে পৃথিবীর এই গোলাকার পৃথিবীর ডেসক্রিপশন। একই কিন্তু অর্থ, অর্থ কিন্তু একই। দ্যাট মিনস দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ ইজ অল অ্যাবাউট জিওগ্রাফি। আমরা কি বলতে পারি, দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ মানে পৃথিবীর সম্বন্ধিত যে ডেসক্রিপশনটা রয়েছে, যে ব্যাখ্যাটা রয়েছে, ব্যাখ্যা মানে কি, তার মানে এখানে কি রয়েছে, কিসের ব্যাখ্যা, পৃথিবীতে থাকা নদ নদী পাহাড় পর্বত আকাশ বায়ুমণ্ডল গ্যাস যা যাবতীয় রয়েছে, যা যাবতীয় রয়েছে সবটাই যখন আমরা অধ্যয়ন করছি, দ্যাট মিনস দ্যাট সেটাই জিওগ্রাফি বা সেটাই ভূগোল। ঠিক আছে, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর ভূমি, এর গঠন, এর অধিবাসী এবং এদের পরিবেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে। একদম একদম ধ্রুবজ্যোতি, আমরা এটাও বলতে পারি। তো আমি তো একই কথাটাই বললাম। তাহলে ইন শর্ট দেখো, সব জিনিস কিন্তু লিখে মুখস্থ করে কিন্তু হবে না, এই ফার্স্ট ফ্লোরের মধ্যে ঢোকাতে হবে যে আমি কতটা, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, থিওরিটিক্যালি বা কনসেপ্টফুলি আমার কতটা ক্লিয়ার হচ্ছে। তাহলে জিওগ্রাফির অর্থটা কি, ডেসক্রিপশন অফ দ্য আর্থ, পৃথিবীর যে বিবরণ, পৃথিবীর বিবরণের মধ্যে কি, পৃথিবীর বিবরণের মধ্যে তো সব কিছু চলে আসছে, নদ নদী পাহাড় পর্বত বায়ুমণ্ডল বায়ু হাওয়া বাতাস যা আছে এভরিথিং, সেটাই হচ্ছে জিওগ্রাফি। এই জিওগ্রাফি কথাটা যদি আমরা দেখি, এটা একটা গ্রিক ওয়ার্ডের থেকে এসছে। ঠিক আছে, কে নিয়ে এসছিল যদি আমরা দেখি, জিওগ্রাফি, ফাদার অফ জিওগ্রাফি তাকেই বলা হয়। কাকে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি, বলো তো দেখি কমেন্ট করে, কে বলতে পারে দেখি, বলো ফাদার অফ জিওগ্রাফি তাহলে কাকে বলা হয়? কাকে বলা হয় বলো বলো বলো। কাকে জানা যায়? এরাথোস্থেনিস। ইয়েস, এরাথোস্থেনিস। ইনি কে ছিলেন? একজন গ্রিক স্কলার ছিলেন। এরাথোস্থেনিসকে আমরা ফাদার অফ জিওগ্রাফি বলে জানি। এই জিওগ্রাফির, আর আমরা আরেকটা বলি যে ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, সেটাও যদি পারো বলো তো দেখি। শিবশঙ্কর বারবার এরকম ইমোজি কেন দিচ্ছ? শিবশঙ্কর ইমোজি কেন দিচ্ছ ভাই? ভয় লাগছে কি? কোনো ভয় নেই, ভয়ের কোনো জায়গায় নেই। ঠিক আছে, পারলে গ্রুপের মধ্যে একটা দুটো মেসেজ লিখে দাও, তোমাদের যে ডাব্লিউবিসিএস গ্রুপটা আছে, যে সবাই জয়েন করো, সবাই জয়েন করো। ঠিক আছে, গ্রুপের মধ্যে মেসেজ একটা লিখে দাও যে সবাই জয়েন করে যাও। আচ্ছা, তাহলে এরাথোস্থেনিস নামক একজন গ্রিক স্কলার কি নিয়ে এসেছিল? এই জিওগ্রাফি শব্দটা নিয়ে এসেছিল, যার জন্য তাকে কি বলা হয়? ফাদার অফ জিওগ্রাফি বলে বলা হয়। ফাদার অফ জিওগ্রাফি বলে আমরা বলি। এবং এই যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিটা আমাদের যদি আমরা দেখি, আফটার দ্য এক্সাম, তোমরা যদি পরীক্ষায় পাশ করো, পাশ করার পর এই জিওগ্রাফিটা আমরা কেন অধ্যয়ন করছি সিভিল সার্ভিসে? পরীক্ষায় পাশ করার পর যদি তুমি সার্ভিসে চলে যাও, তোমাকে অলওয়েজ এই সিভিল সার্ভিসের ডিমান্ডই একটা, যে তোমাকে এক একটা জিওগ্রাফিক লোকেশনে কাজ করতে হবে, জিওগ্রাফির বিষয়ে তোমার নলেজ অভিজ্ঞতা থাকতে হবে, নো ডাউটেডলি। ঠিক আছে, এবারে কথা হচ্ছে, তাহলে স্যার জিওগ্রাফি কি সেটা বুঝলাম, জিওগ্রাফির সিলেবাস কি সেটা বুঝলাম, পরীক্ষায় কেন জিওগ্রাফির বা জিওগ্রাফির ইম্পর্টেন্সটা কি সেটাও স্যার বুঝে গেলাম। তাহলে বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি তাহলে আমাদেরকে এই জিওগ্রাফির বিষয় যখন আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব, আমাদেরকে ফার্স্ট অফ অল এই পৃথিবীর জন্ম সম্পর্কে পড়তে হবে। যে পৃথিবীটা কি? এই পৃথিবী যদি আমরা দেখি, আমাদের সৌরজগতের টোটাল কটা গ্রহ আছে বলো তো? আমাদের সৌরজগতের টোটাল কটা গ্রহ আছে বলো? টোটাল কটা গ্রহ আছে? 8খানা গ্রহ আছে সৌরজগতের, টোটাল 8 প্ল্যানেটস। আমরা সবাই জানি যে সৌরজগতের টোটাল 8 প্ল্যানেটস আছে। এবারে এই 8খানা প্ল্যানেট 2006 সালের আগে কোরিলেট করতে হবে। আমাদের প্ল্যানেটের সংখ্যা ছিল +1, মানে 9টা প্ল্যানেটস ছিল আমাদের 2006 সালে। প্লুটো যদি আমরা দেখি, আমাদের প্ল্যানেটের লিস্টের থেকে মাইনাস হয়ে গেছে এবং অ্যাজ এ ডোয়ার্ফ প্ল্যানেট হয়ে গেছে। এটা কে করেছে? প্লুটোকে কে বাদ দিয়েছে? IAU বাদ দিয়েছে প্লুটোকে, মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে বাদ দিয়ে দিয়েছে। বলেছে যে একটা অবজেক্টকে গ্রহ হতে বা একটা অবজেক্টকে প্ল্যানেট হতে যা যা তার দরকার কন্ডিশন, সেটা প্লুটো ফুলফিল করে না।
যার জন্য প্লুটোকে বানিয়ে দেওয়া হয়েছে অ্যাজ এ ডোয়ার্ফ প্ল্যানেট, ঠিক আছে। এবং ফাইনালি উই হ্যাভ 8 প্ল্যানেট, আমাদের টোটাল 8টা প্ল্যানেট রয়েছে, নো ডাউটেডলি 8টা প্ল্যানেটই আছে। এবারে গ্রহ আমরা কাকে বলি? গ্রহ আমরা তাকেই বলি এমন একটা অবজেক্ট যে নক্ষত্রের আলোয় নিজেকে আলোকিত করে। নক্ষত্র কোনটা? আমাদের সূর্য, তাই তো? নক্ষত্র কোনটা? আমাদের সূর্য। সূর্যের আলোয় যে না নিজেকে আলোকিত করছে, কে আলোকিত হচ্ছে? পৃথিবী আলোকিত হচ্ছে। তাহলে এই যে আমাদের আর্থ, এই আর্থ কি? এই আর্থ হচ্ছে আমাদের, আমরা যদি দেখতে যাই, 4th লার্জেস্ট প্ল্যানেট। 4th লার্জেস্ট প্ল্যানেট আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের টোটাল রয়েছে মার্কিউরি, ভেনাস, আর্থ, সরি 3rd লার্জেস্ট প্ল্যানেট, সরি, হ্যাঁ মাথা থেকে বেরিয়ে গেছে, মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স। এই যে চারটে যে আমরা বললাম, প্রথম চারটে, এই প্রথম চারটেকে বলা হয় ইনার প্ল্যানেট। এই প্রথম চারটেকে কি বলা হয়? ইনার প্ল্যানেট বলা হয়। আর এর পর যে চারটে রয়েছে আমাদের, সেই চারটেকে আমরা কি বলবো? সেই চারটেকে আমরা বলি আউটার প্ল্যানেট, ঠিক আছে, আউটার প্ল্যানেট। এবারে এই যে প্রথম চারটে প্ল্যানেট আমাদের মার্কিউরি, ভেনাস, আর্থ, এর মধ্যে ভেনাস এবং আর্থ এই দুটোকে বলা হয় টুইন্স, আর্থ টুইন্স। মানে এরা দুজন হচ্ছে একই রকমের, এরা দুজন কি? এরা দুজন হচ্ছে একই ধরনের গ্রহ আমরা বলতে পারি। এদের সাইজ বলতে পারো একই রকম ধরনের সাইজ রয়েছে। এবং এই যে আর্থ, এই আর্থকে আমরা বলি ব্লু প্ল্যানেট। কি বলি আমরা? ব্লু প্ল্যানেট আমরা বলি, ব্লু প্ল্যানেট, ঠিক আছে। আর এই ভেনাসকে আমরা কি বলি? হটেস্ট প্ল্যানেট, বা আমরা বলি মর্নিং স্টার, ইভিনিং স্টার, ঠিক আছে, মর্নিং স্টার, ইভিনিং স্টার। যেহেতু হটেস্ট প্ল্যানেট তার জন্য ব্রাইটেস্ট প্ল্যানেট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো কিন্তু প্রিলিমসের মধ্যে কখনো কখনো পরীক্ষায় চলে আসে, মাথায় রেখো এটা, ঠিক আছে। এই জিনিসগুলোকে কিন্তু একদমবারে যে না এগুলো তো স্যার স্টাডি করার দরকারই নেই এমন নেই। এবারে আমরা ব্লু প্ল্যানেট কেন বলছি পৃথিবীকে? কেন বলছি আমরা ব্লু প্ল্যানেট? সবাই ঠিকঠাক বুঝতে পারছো তো? কাইন্ডলি একটু কমেন্ট করো, কাইন্ডলি একটু সবাই কমেন্ট করো বা থামস আপ দাও। এবারে আমরা কেন এটাকে ব্লু প্ল্যানেট বলছি? কারণ আমাদের পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ হচ্ছে আমাদের জল, আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের ল্যান্ড, ঠিক আছে। মানে আমাদের শুধুমাত্র 1 ভাগ মাটি, বাকি 3 ভাগই রয়েছে আমাদের কি? বাকি 3 ভাগই হচ্ছে আমাদের ওয়াটার আছে। এবারে যেহেতু জলের পরিমাণটা বেশি, মহাকাশ থেকে পৃথিবীটা ব্লু ইন কালার হয়ে থাকে, ঠিক আছে, ব্লু ইন কালার। এবারে যার জন্য আমাদের পৃথিবীকে আমরা কি বলি? ব্লু প্ল্যানেট আমরা বলতে পারি, ব্লু প্ল্যানেট। এবারে এই যে ব্লু প্ল্যানেট বা এই যে পৃথিবী, এই পৃথিবীটা অ্যাকচুয়ালি যে বর্তমানের আমাদের পৃথিবী তার রূপে কিভাবে আসলো? তার মানে আমাদেরকে, আমরা যদি ভারতবর্ষের গঠনটা কিভাবে হলো সেটা যদি জানতে চাই, তার আগে জানতে হবে পৃথিবীর গঠনটা কিভাবে হলো। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল পৃথিবী আমাদের এই ধরনের ছিল। সবাই ঠিকঠাক দেখতে পারছো কিনা আগে একটু কমেন্ট করে বলো। আগে সবাই ঠিকঠাক দেখতে পারছো কিনা কমেন্ট করে বলো, বুঝতে পারছো কিনা আগে কমেন্ট করে বলো। এবার অনেকের মনে হবে যে স্যার কি পড়াচ্ছেন, এমসিকিউ পড়ালেই তো হয়ে যায়, মিছামিছি এত কনসেপ্ট, এমনিতেই তো ফ্রি ক্লাস, এটা তো ফ্রি ব্যাচ, ফ্রি ক্লাস, এমসিকিউ পড়ালেই তো স্যার মজা লাগে, হ্যাঁ না? এমসিকিউ পড়ালেই ভালো লাগে। ইউটিউবে তো স্যার এমসিকিউ পড়ালে 1.4K ওয়াচিং, 1.5K ওয়াচিং, এর জন্য পরীক্ষায় রেজাল্ট ওই 1.4K আসে না, ঠিক আছে। যারা ইউটিউবে, যারা ওই রকমভাবে ভিড়ের সাথে দৌড়ায়, ইউটিউবে আছে না, ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার আছে, আমরা বানিয়েছি অনেক বড় বড় ইউটিউবার, ভালো ইউটিউবার বড় বড় ইউটিউবার হোক, ভালো কথা, কিন্তু সেই ইউটিউবের সেই গুটি খানেক নলেজ নিয়ে, ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউ এর ওই গুটি খানেক নলেজ নিয়ে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা পাস হয় না, এটা মাথায় বসিয়ে নাও, ঠিক আছে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা পাস, ডাব্লিউবিসিএস কেন, আজকের ডেটে আমি বলবো এসএসসি জিডির পরীক্ষাও সে পাস করতে পারে না, ঠিক আছে, এসএসসি জিডির পরীক্ষাও সে পাস করতে পারবে না। দেখো এবারে অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীটা কি ছিল? আমাদের পৃথিবীটা ছিল ঠিক এই ধরনের একটা গোলাকার, এরকম ছিল একটা, আমাদের পৃথিবীতে স্পেরিক্যাল শেপ, আর পুরো একটা ল্যান্ড মাস ছিল।
এটা ছিল ওয়াটার বডি, আর এটা ছিল ল্যান্ড। যেটা মাটির অংশ ছিল তাকে আমরা বলতাম পেনজিয়া, যেটা জলের অংশ ছিল তাকে আমরা বলতাম প্যান্থালেসা। দুটো নাম ছিল, পেনজিয়া এবং প্যান্থালেসা। তোমরা হয়তো ছোটবেলায় পড়েছো বা তোমরা উপর আপার ক্লাসে উঠে ভূগোলে তোমরা স্টাডি করেছো। পেনজিয়া এবং কি বললাম, প্যান্থালেসা, দুটো, পেনজিয়া অ্যান্ড প্যান্থালেসা। পেনজিয়া ছিল হচ্ছে ল্যান্ড মাস, প্যান্থালেসা ছিল ওয়াটার বডি, একটাই সিঙ্গেল ছিল। এবারে পৃথিবীর আমরা দু রকমের শক্তির কথা পড়েছি। পৃথিবীতে কি কি দু রকমের শক্তি বলো তো? পৃথিবীতে কি কি দু রকমের শক্তি আছে? কি কি দু রকমের শক্তি থাকে পৃথিবীতে? পৃথিবীতে আরো কি কি দু রকমের শক্তি থাকে? গ্রুপে মেসেজ করেছো? ওকে, আমরা ছোট থেকে কি পড়েছি? পৃথিবীর দু রকমের শক্তি, একটা হচ্ছে আহ্নিক শক্তি, একটা হচ্ছে বাহ্যিক শক্তি। বলছে স্যার মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি, এক রকমের আমরা এটাও বলতে পারি, এটাও একটা শক্তি, নো ডাউটেডলি এটাও একটা শক্তি। আমরা কি পড়েছি যে এন্ডোজেনিক ফোর্স অ্যান্ড এক্সোজেনিক ফোর্স, দু রকমের ফোর্স আছে, এন্ডোজেনিক ফোর্স অ্যান্ড এক্সোজেনিক ফোর্স। আমাদের আহ্নিক শক্তি কোনগুলো? যদি আমরা দেখি ভূমিকম্প, ঠিক আছে, ভূমিকম্প, প্লেট মুভমেন্ট, ভূমিকম্প, বা আমাদের আমাদের ম্যাগমা, অরিজিন অফ ম্যাগমা, ঠিক আছে। আমরা যদি দেখি এই ধরনের যে পাওয়ারগুলো, এই ধরনের যে ক্ষমতাগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে আহ্নিক, এগুলো হচ্ছে সব আমাদের আভ্যন্তরীণ বা ইন্ডোজেনিক ফোর্স। ভূমিকম্প কি আমরা বাইরে দেখতে পারি নাকি ভূমিকম্প হচ্ছে বা হবে? এটা তো প্লেটসের মুভমেন্টের জন্য হয়। আরেকটা হচ্ছে বাহ্যিক শক্তি, আমরা পড়ি বাহ্যিক শক্তি বা এক্সোজেনিক ফোর্স। কি কি? এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, ঝড়, তুফান, সাইক্লোন, ঠিক আছে, আগ্নেয়গিরি উদগীরণ। দেখো এখানে একটা কনসেপ্ট আছে, এখানে অনেকে ভুল করে এটা, বা অনেক টিচারও এটা ভুল শিখায়। ম্যাগমা চেম্বার থেকে লাভা কি হয়? ম্যাগমা চেম্বার থেকে লাভা সাপোজ রেডি হচ্ছে, লাভা যখন বাইরে বেরিয়ে আসছে মানে লাভা উদগীরণ হচ্ছে, মানে আগ্নেয়গিরি বাইরে আসার পরে এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এক্সোজেনিক ফোর্স। কারণ বাইরে আসার পরে এর অনেক কিছু হবে, ঠান্ডা হবে, তারপরে আমাদের আগ্নেয় শিলাতে পরিবর্তন হবে। কিন্তু এটা ডেভেলপ কোথায় হয়েছে? মাটির ভেতর। এটা কিন্তু হচ্ছে আমাদের এন্ডোজেনিক ফোর্স। এটা যদি আমরা যদি দেখি, এটা কিন্তু হচ্ছে আমাদের এন্ডোজেনিক ফোর্স, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই ধরনের কিছু অ্যাক্টিভিটিসের জন্য যদি আমরা দেখি, আমাদের পৃথিবীটা কি হয়েছিল? ফার্স্ট অফ অল দুটো পার্টে ডিভাইড হয়ে গেছিল আমাদের পৃথিবীটা। ফার্স্ট অফ অল দুটো পার্টে ডিভাইড হয়ে গেছিল, মানে পৃথিবীটা এরকম দুটো পার্টে ডিভাইড হয়ে গেছিল। তো মাঝখান দিয়ে একটা জলের একটা ভাগ চলে যায়, যাকে আমরা পরবর্তীকালে তেথিস সি নামে জানি, এবং এর ওপরের একটা পার্ট থাকে, নিচের একটা পার্ট থাকে, দুটোই ল্যান্ডমাস। এই ওপরের পার্টটাকে আমরা কি বলি? আমরা ওপরের পার্টটাকে, তোমরা দেখতে পারবে এই জিআইএফটাতে, তোমরা আশা করি দেখতে পারছো পৃথিবীটা কিভাবে দেখো মাটির অংশগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, আমি এটাতে আলো পরে আসছি। তো এই উপরের পার্টটাকে আমরা বলি দ্যাট ইজ আঙ্গারা ল্যান্ড, আর নিচের পার্টটাকে আমরা বলি গোন্ডোয়ানা ল্যান্ড। তোমরা এটা নাম শুনেছো কে কে বলো তো? নিচের পার্টটাকে আমরা বলি গোন্ডোয়ানা ল্যান্ড। দুটো পার্টে মাটিটা ডিভাইড হয়ে গেল, তো মাটিটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, আঙ্গারা ল্যান্ড এবং গোন্ডোয়ানা ল্যান্ড দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। মেন মাটিটা, ঠিক আছে, দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। পরবর্তীকালে এই যে এন্ডোজেনিক যে ফোর্স, আরেকটা কথা এখানে বলিনি, এই যে যখন মাটিটা যখন ডিভাইড হয় নাই, মাটিটা যখন বিভক্ত হয়নি, তখন কিন্তু তাকে আমরা বলতাম সুপার কন্টিনেন্ট। তার নাম ছিল হচ্ছে সুপার কন্টিনেন্ট, ঠিক আছে। গোন্ডোয়ানা শুনেছি স্যার, একদম, তখন তার নাম ছিল সুপার কন্টিনেন্ট। এবারে দেখো, যেহেতু দুটো পার্টে ডিভাইড হয়েছে, পৃথিবীর এন্ডোজেনিক ফোর্স কি দুটো পার্টে ডিভাইড করে কি স্টপ হয়ে গেছে নাকি? পৃথিবীর এন্ডোজেনিক ফোর্স তো আজকের ডেটেও তো বন্ধ হয়নি। তার উদাহরণ কিভাবে বলতে পারি? তার উদাহরণটা কিভাবে বলতে পারি? তোমাদের মাইক অন করে দিতে পারলে না ভালো হতো। ওকে চলো, ওটা অন্যদিন দেখে নেব, এখানে কি একটা সিস্টেম আছে।
ইনক্রিজিং হাইট অফ এভারেস্ট একটা পার্ট, এটা একটা এক্সাম্পল ধরতে পারি। আরে সব থেকে তো এক্সাম্পল স্যার আজকের ডেটেও যথেষ্ট ভূমিকম্প হয়। এই তো রিসেন্টলি কলকাতায় আমরা ভূমিকম্প ফিল করলাম, বাংলাদেশে ভূমিকম্প হলো, তাই না? জায়গা ছিল, কলকাতাতেও তার কম্পন আমরা পেয়েছি, কলকাতাতেও তার কম্পনটা আমরা অনুভব করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে শুধুমাত্র এই দুটো টুকরো নয়, মাঝখানে এর অনেক ফাটল হয়েছে, এর অনেক ফাটল আমরা দেখতে পেরেছি এর এন্ডোজেনিক ফোর্সের, এই ল্যান্ডমার্কগুলোর। এবং এই প্রসেসটা কিন্তু আজকের ডেটেও রয়েছে, আজকের ডেটেও এই প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। তোমরা হয়তো শুনেছো আফ্রিকা মহাদেশে দুটো ল্যান্ডমার্ক এরকম ডিভাইড হয়ে যাচ্ছে। আমরা দেখেছি হিমালয় পর্বতের কাছাকাছি যে অঞ্চলগুলো, মানে নর্দার্ন বেল্টে আমাদের যেগুলো স্টেট রয়েছে, স্পেশালি উত্তরাখণ্ড, জসিমঠ, এই জায়গাগুলোতে দেখবে বাড়িগুলোতে এরকম ক্র্যাশ হচ্ছে বলে প্রত্যেকটা বাড়ি একদম একটা দীর্ঘ এরিয়া জুড়ে, তোমরা গুগল করে সার্চ করে দেখবে যে জসিমঠ ক্র্যাকিং অফ ল্যান্ডমার্ক, তোমরা দেখবে ঘর দিয়ে মাটি ফেটে ফেটে গেছে, ঘর দিয়ে মাটি ফেটে ফেটে গেছে। তার মানে কি? প্লেটসের মুভমেন্ট, এগুলো হচ্ছে প্লেটসের মুভমেন্ট। তো আলটিমেটলি এই যে প্লেটসের মুভমেন্ট, এটার এই কনসেপ্টটা দিয়েছিল একজন আলফ্রেড লোথার ওয়েগনার, যাকে আমরা বলি স্যার আলফ্রেড ওয়েগনার বলে আমরা জানি। দুটো কনসেপ্ট এখানে আসে, দুটো থিওরি আসে এখানে, একটা হয় কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আরেকটা হয় প্লেট ট্যাকটনিক থিওরি। তোমরা হয়তো নাম শুনেছো, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আর প্লেট ট্যাকটনিক থিওরি, দুটো টাইপ অফ থিওরি আসে। আমি থিওরিগুলোর ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে থিওরিগুলোতে অ্যাকচুয়ালি কি লেখা আছে আমি সেটা ডাইরেক্টলি বলে দিচ্ছি। তার মানে এই ল্যান্ডমার্কগুলো বিভিন্ন রকমভাবে টুকরো টুকরো হয়ে এরা কি হয়, এরা মুভমেন্ট করা শুরু করে। এবং পৃথিবীর ল্যান্ডমার্কগুলো 7খানা মেজর পার্ট, মাইনর পার্টও কিছু ছিল, কিছু মাইনর পার্টও ছিল, আমরা সেগুলোকে ক্যালকুলেট করিনি। মাইনর প্লেট বলতে যেরকম ইউরেশিয়ান প্লেট একটা মাইনর প্লেট ছিল, লাইট ওয়েটেড প্লেট। ইউরেশিয়ান প্লেটের অংশ কোনটা? আজকের ডেটে যদি তোমরা লাদাখের এরিয়াটাকে ধরো, এই লাদাখের পার্টটা হচ্ছে ইউরেশিয়ান প্লেটের একটা জায়গা। তোমরা যদি আজকের ডেটে তোমরা যদি চায়নার তিব্বত রিজনকে ধরো, সেটা ইউরেশিয়ান প্লেটের একটা জায়গা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি হলো, এই ল্যান্ডমার্কগুলো টুকরো টুকরো হয়ে গেল এবং মেজর 7খানা ল্যান্ডমার্কে ডিভাইড হলো, 7খানা মেজর ল্যান্ডমার্কে ডিভাইড হলো, 7খানা মেজর ল্যান্ডমার্কে ডিভাইড হলো। এই 7খানা মেজর ল্যান্ডমার্ককেই আমরা কি বলি? 7টা মহাদেশ আমরা বলি। আমাদের কটা মহাদেশ রয়েছে? আমাদের কখানা মহাদেশ রয়েছে? উই হ্যাভ 7 কন্টিনেন্ট। আমাদের 7খানা মহাদেশ রয়েছে, কি রয়েছে? তো 7খানা মহাদেশ। আমরা এই 7খানা প্লেটকে বলেছি, 7খানা মহাদেশ মানে 7টা প্লেট, দের ইজ এ 7 প্লেটস। এবং এই প্লেটসগুলো আজকের ডেটেও কিন্তু মুভ করে। প্লেটসগুলো কি করে? প্লেটস কিন্তু আজকের ডেটেও মুভ করে, আমরা সবাই জানি এটা। কমেন্ট করে বলো বুঝতে পারছো কি বুঝতে পারছো না। কেউ কি কাউকে কাউকে দেখি একবার ঢুকছে আবার বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, এরকম করবে না, এরকম করবে না। আরে ভাই জীবনে কি আছে, একবার ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাও না, ডিএসপি হয়ে যাও, গ্রুপ বি অফিসার হয়ে যাও, ডাব্লিউবিসিএস এ গ্র্যাজুয়েটেড অফিসার হয়ে যাও, তারপরে লাইফে সব পাবে, লাইফে তারপরে সব পাবে, ঠিক আছে? তার আগে সন্ধেবেলা একটু স্যার একটু চা খেয়ে আসি, এই তো মা ডাকছে, এই বাবা ডাকছে, এই তো বন্ধু ডাকছে, ঠিক আছে? এ এ জীবনে চলতে থাকবে। জীবনে কিছু হও না হও, ইটস এ পার্ট, এটা চলবেই। তো জীবনে কিছু হয়ে এগুলো করলে আরও বেশি আনন্দের সাথে সেই ফ্যামিলিকে সময় দেওয়া, সব কিছু করতে পারবে, ঠিক আছে? আর জানি না এখানে হয়তো অনেকে হয়তো চাকরিও করছো, যেহেতু ডাব্লিউবিসিএস এর এটা পুরো গ্রুপ, তো অনেকে হয়তো চাকরিও করছো, বাট ডাব্লিউবিসিএস ইজ এ ডিফারেন্ট থিং। WBCS is not only a service, it's a matter of pride, it's a matter of respect rather than only a money making job. মানি মেকিং জব শুধুমাত্র নয়, ঠিক আছে? এবারে দেখো তাহলে এই যে পৃথিবীর যে 7খানা প্লেট, এর মধ্যে আমাদের কিছু থেকে গেল আঙ্গারা ল্যান্ডের সাথে, কিছু থেকে গেল গোন্ডোয়ানা ল্যান্ডের সাথে। আঙ্গারা ল্যান্ডের সাথে কারা থাকলো? আঙ্গারা ল্যান্ডের পার্ট নর্থ আমেরিকা, যদি আমরা দেখি নর্থ আমেরিকা, দেন আছে ইউরোপ, দেন এশিয়া, এগুলো হচ্ছে সব আঙ্গারা ল্যান্ডের পার্ট। আর গোন্ডোয়ানা ল্যান্ডের পার্ট সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারপরে অ্যান্টার্কটিকা, এই যে 4খানা, এই 4খানা হচ্ছে আমাদের গোন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। তাহলে স্যার আমরা আঙ্গারা ল্যান্ডের পার্ট পেলাম, গোন্ডোয়ানা ল্যান্ডেরও পার্ট পেলাম, বাট এখানে কোথাও তো আমরা ইন্ডিয়াকে তো ডাইরেক্টলি দেখতে পারছি না স্যার। নো ডাউটেডলি এটা তো একদমই ঠিক কথা, ইন্ডিয়াকে তোমরা কোথাও দেখতে পারছো? তোমাদেরকে যদি আমি যদি দেই, তোমাদেরকে যদি আমি যদি এই ভিডিওটা দেখাই, দেখো
এটা তো সাউথ আমেরিকার দিকে চলে গেল, এটা তো আমার কি হয়ে গেল, এটা তো আমার আফ্রিকা হয়ে গেল। একটা টুকরো, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান টুকরো, দেখো এ গিয়ে কিন্তু এক জায়গায় ধাক্কা মারবে, এই পার্টটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান পার্ট, এই পার্টটা গিয়ে কিন্তু এ কিন্তু গিয়ে একটা ল্যান্ডমাসে ধাক্কা খাবে। তোমরা বুঝতে পারছো তো? এই ভিডিওটা ভালো করে দেখো, এই ভিডিওটা ভালো করে দেখো, কার কার কাছে কনসেপ্ট, আমি যে এত কিছু বলে যাচ্ছি কার কার কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে, কার কার মাথার উপর দিয়ে ফ্লাইং যাচ্ছে বলো তো, কার কার মাথার উপর দিয়ে শুধুমাত্র উড়ে যাচ্ছে, যে স্যার কিছুই তো বুঝতে পারছি না, শুধু উড়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে শুধুমাত্র যাচ্ছে, কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলো। শিখতে এসছি ভাই, শিখবো, কি আছে, দেশিভাবে শিখবো, বারবার করে শিখবো, হ্যাঁ কি না? সুজয় বলছে স্যার দারুণ লাগছে। আজকে ফিডব্যাক নেব সবার, আফটার দ্য সেশন সবাই আজকে ফিডব্যাক দেবে, সেই দিন সেশনের পরে অনেকেই লিখেনি, গ্রুপে সবাই ফিডব্যাক দেবে। একদম ঠিক ওয়েতেই শিখছি স্যার, একদম ওকে, চলো সবে তো শুরু, মক এখনো প্রচুর দেরি আছে, শিবশঙ্কর প্রচুর দেরি আছে, এখনো অনেক দেরি আছে, সব সিস্টেমেটিক ওয়েতে আসবে। আচ্ছা এবারে দেখো, এবারে দেখো আমাদের যে প্লেটস, এই যে এগুলো যে ভাগ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্লেটস। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি আমাদের প্লেটস, প্লেটস মুভমেন্ট আমরা পড়েছি, আমরা আমরা জানলাম প্লেটসের মুভমেন্ট। অ্যাকচুয়ালি প্লেটসের মুভমেন্ট 3 টাইপসের থাকে, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। 3 টাইপস অফ প্লেট মুভমেন্ট কি কি? ধরে নাও একটা প্লেট এরকমভাবে আছে, আরেকটা প্লেট এরকম উপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলবো ট্রান্সফর্ম প্লেট মুভমেন্ট, ঠিক আছে? একটা প্লেট ওপরের দিকে যাচ্ছে, একটা ল্যান্ডমার্ক নিচের দিকে যাচ্ছে, সেটাকে বলবো আমরা ট্রান্সফর্ম প্লেট মুভমেন্ট। একটা প্লেট এরকম আসছে, আরেকটা প্লেট এরকম আসছে, মানে কি মুখোমুখি ধাক্কা খাবে, মুখোমুখি দুটো প্লেট ধাক্কা খাবে, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট মুভমেন্ট। একটা ল্যান্ডমার্ক অপোজিটে যাচ্ছে, আরেকটা ল্যান্ডমার্ক অপোজিটে থাকছে। মাথায় রাখবে কনভার্জেন্ট প্লেট মুভমেন্ট যখন হয় তখন বিল্ড আপ হয়, তখন বিল্ড আপ হয়, কিছু একটা গঠন হয়, ঠিক আছে, কিছু একটা গঠন হয়। তো এটা হচ্ছে কি যখন অপোজিট ডাইরেকশনে চলে যাচ্ছে, দ্যাট ইজ ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট প্লেট মুভমেন্ট, দুটো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, ডাইভারজেন্ট প্লেট মুভমেন্ট, ঠিক আছে? ঠিক আছে, দেখো একটা হচ্ছে কি, একটা আমি একটু হ্যান্ড ডাইরেকশন দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক, এটা একটা ল্যান্ডমার্ক, এই দুটো ল্যান্ডমার্ক যদি এরকম অপোজিট ডাইরেকশনে মুভ করে তাহলে এটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট মুভমেন্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট মুভমেন্ট। যদি দেখা যায় দুটো ল্যান্ডমার্ক এরকম মুখোমুখি ধাক্কা খাবে, মুখোমুখি ধাক্কা খাবে, তাহলে এটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট মুভমেন্ট। তোমরা যদি একটা কপি তোমরা এরকম দুদিক থেকে প্রেসার দাও, মাঝখানে দেখবে এরকম পাহাড়ের মতো ফুলে উঠেছে পেজটা, এটাতে বিল্ড আপ হয়। আর দুটো ল্যান্ডমার্ক যদি এরকম অপোজিট ডাইরেকশনে যায়, এরকম যদি দুদিকে সরে যায়, তাহলে মাঝখানে খাদের সৃষ্টি হয়। কে কে বুঝতে পেরেছো বলো, কে কে বুঝতে পেরেছো বলো। এবারে দেখো এই যে ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা, এই ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা মুভ করছে তো একদিকে, একদিকে মুভ করছে ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা, ঠিক আছে? দেখো এখানে আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য 3টে স্টেজে এখানে তোমাদেরকে আমি পুরোপুরিভাবে ছবিটা দিয়ে দিয়েছি, 3টে স্টেজে। এবারে এই ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা যথেষ্ট হ্যাভি ল্যান্ডমার্ক, এই ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা খুব হ্যাভি ল্যান্ডমার্ক, এটা একটা হ্যাভি ল্যান্ডমার্ক। তার এক্সাম্পল স্যার, তাহলে এর এক্সাম্পল কি আমরা বুঝতে পারি, এর এক্সাম্পল কি বুঝতে পারি? দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে অ্যাকচুয়ালি এই যে পার্টটা ইন্ডিয়ান ল্যান্ডমার্ক, এটা কোন অংশ ভারতবর্ষের বর্তমান? যদি আমি তোমাদেরকে শুধু যদি এইটুকু জায়গার কথা বলি, এটা কোন অংশ ভারতবর্ষের, কোন অংশের কথা বলছি আমি?
কোন অংশ এটা? আজকে মাথা দিয়ে মানে ঘাম ছুটবে আজকে অনেকের, তাই না? অনেকের ঘাম ছুটবে যে স্যার এত তো ইনডেপথ পড়েছো, এইভাবে পড়েছো, এইভাবেই পড়তে হবে, শুধুমাত্র এমসিকিউ সলভ করে পাস করা সম্ভব না। এটা হচ্ছে আমরা সবাই জানি যে পার্ট অফ পেনিনসুলার প্ল্যাটু, বা একজন বলেছে স্যার সাউথের পার্ট, একদমই তাই। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে দ্য অরিজিনাল ইন্ডিয়ান ল্যান্ডমাস। অরিজিনাল ইন্ডিয়া কোনটা? অরিজিনাল ইন্ডিয়ার ল্যান্ডমাস, মানে ইন্ডিয়া তো সম্পূর্ণ ইন্ডিয়া, অরিজিনাল ইন্ডিয়ান ল্যান্ডমাসটা এটাই, ঠিক আছে? অরিজিনাল ইন্ডিয়ান ল্যান্ডমাসটা এটাই। আমাদের ভূমিকম্প হয়, আমরা কোথায় ভূমিকম্প ফিল করি? নর্দার্ন বেল্টে আমাদের ভূমিকম্প হয়। আমরা ভূমিকম্প কোথায় ফিল করি? আমাদের ভূমিকম্প আমরা ফিল করি জেনারেলি এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে আমরা ভূমিকম্প ফিল করি। তার নিচেও আমরা একটু ফিল করি, এই জায়গাগুলোতেও ফিল করি, এই জায়গাতে আমরা ফিল করি ভূমিকম্প। কখনো শুনেছো এই জায়গাতে ভূমিকম্প হয়েছে, এই পার্টটাতে ভূমিকম্প হয়েছে? কখনো শুনেছো এই পার্টটাতে ভূমিকম্প হয়েছে? ভূমিকম্প হয় না, ঠিক আছে? এখানটায় ভূমিকম্প হয় না, কারণ এটা হচ্ছে হ্যাভি প্লেট, এটা হচ্ছে হ্যাভি প্লেট, ওয়েটফুল প্লেট, এবং এটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ল্যান্ডমাস। এবারে এই হ্যাভি প্লেটটা কি করলো দেখো, এই হ্যাভি প্লেটটা সময়ে সময়ে নর্থের দিকে মুভ করলো। যত সময় গেল এ নর্থের দিকে মুভ করলো। নর্থের দিকে মুভ করার সঙ্গে সঙ্গে আমাদের অলরেডি নর্থে একটা প্লেট ছিল, যার মাঝখানে 33C ছিল। নর্থে একটা মাইনর প্লেট ছিল যার নাম ছিল ইউরেশিয়ান প্লেট। যার নাম কি ছিল? যার নাম ছিল ইউরেশিয়ান প্লেট। এবং সেই ইউরেশিয়ান প্লেট, আমি কি বললাম, ইউরেশিয়ান প্লেটের অংশ কারা? লাদাখ, বা আমরা যদি দেখি আমাদের চায়নার হচ্ছে, যদি আমরা বলতে যাই, ঠিক আছে, আমাদের চায়নার কিছু আমাদের প্রভিন্স রয়েছে লাদাখের সামনে, ঠিক আছে, সেই প্রভিন্সের এরিয়াগুলো আমাদের আমাদের বেসিক্যালি ইউরেশিয়ান প্লেটের পার্ট। এ কি করলো, এ নর্থের দিকেতে দেখবে ইন্ডিয়ান প্লেটটা, এরকম ইন্ডিয়ান প্লেট এসে কাকে ধাক্কা মারছে? ইউরেশিয়ান প্লেটকে এরকম ধাক্কা মারছে। দেখো এই জায়গাটাতে ধাক্কা মারলো। প্রথম কোথায় ধাক্কা মেরেছিল? নর্থ ইস্টার্ন পার্টে, নর্থ ইস্টার্ন পার্টে ধাক্কা মারলো। মানে এখানে তো ইউরেশিয়ান প্লেটটা রয়েছে, ইন্ডিয়ান ল্যান্ডমাসটা এসে ওকে ধাক্কা মারলো, ধাক্কা মারলো। এ হ্যাভি প্লেট, এ কিন্তু লাইট প্লেট, মানে এর কিন্তু অত শক্তি নেই, এর যতটা শক্তি আছে, এ এসে একে ধাক্কা মারছে। এবারে এই ধাক্কা যখনই মারা হয়, তোমরা দেখতে পারবে, দেখো সব সময় একটা হ্যাভি ল্যান্ডমাস যখন একটা আমাদের লাইট ওয়েটেড ল্যান্ডমাসকে ধাক্কা মারে, তখন হ্যাভি ল্যান্ডমাস সবসময় নিচের দিকে চলে যায়, আর হালকা ল্যান্ডমাসটা সবসময় ভাঁজ হয়ে দেখো উপরের দিকে উঠে যায়, ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায়। তাহলে এই ভাঁজ হয়ে উপরের দিকে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতে পারি সাবডাকশন প্রসেস। কি বলা হয় জিওগ্রাফির ভাষায়? এই প্রসেসকে বলা হয় সাবডাকশন প্রসেস। কি বলা হয়? পরীক্ষায় প্রশ্ন আসবে, সাবডাকশন প্রসেস মানে কি? হ্যাভি প্লেট একদম লাইট ওয়েটেড প্লেটকে যখন ধাক্কা দেয়, হ্যাভি প্লেট লাইট ওয়েটেড প্লেটের নিচে চলে যায়, আর লাইট ওয়েটেড প্লেট ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায়, যার ফলে কিছু বিল্ড আপ হয়। কি বিল্ড আপ হলো এখানটায়? কি বিল্ড আপ হলো যদি আমরা দেখি, আমরা আরেকবার দেখবো। দেখো ইন্ডিয়ান ল্যান্ডমাসটা গিয়ে যখন ইউরেশিয়ান ল্যান্ডমাসকে যখন ধাক্কা মারছে, এই ধাক্কার ফলে এখানটায় একটা পাহাড়ের জন্ম হচ্ছে। এই পাহাড়টা কি? এটাই হচ্ছে বর্তমানের আমাদের হিমালয়ান মাউন্টেন। এই পাহাড়টাই হচ্ছে বর্তমানের আমাদের হিমালয় পর্বত। দেখো ভালো করে বোঝো, এই পাহাড়টাই হচ্ছে হিমালয় পর্বত। তোমরা দেখতে পারছো তো? কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো না কমেন্ট করে বলো। কার কার মাথার উপর দিয়ে গেল? এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে জিওগ্রাফির ভাষায় আমরা বলি সাবডাকশন প্রসেস। সাবডাকশন প্রসেস। স্যার এত ইনডেপথ কেন পড়াচ্ছেন স্যার? এত ইনডেপথ তো দরকারই নেই, তাই না? এত ইনডেপথ পড়িয়ে কি হবে? ডাব্লিউবিসিএসেরই তো পরীক্ষা স্যার, এমসিকিউ খালি পড়বো হয়ে যাবে। খালি ডাব্লিউবিসিএস এর পরীক্ষা তো স্যার, এমসিকিউ পড়বো হয়ে যাবে। অত সোজা না ভাই, অত সোজা না। আজকের ডেটে ছেলেপেলেদের সাকসেস রেট কমে গেছে। কেন জানো? আজকের ডেটে ছেলেপেলেরা লিখে না। ছেলেপেলেদের প্রবলেম কোথায়? আজকের ডেটে ছেলেপেলেরা লেখে কম। ছেলেপেলে আজকের ডেটে লেখে না। ছেলেপেলেরা কি করে? ছেলেপেলেরা আজকের ডেটে শুধুমাত্র ইউটিউব, যে কোনো কিছু হলে মোবাইলে নোট, ঠিক আছে?
পিছিয়ে গেছি আমরা, কোথাও না কোথাও আমরা পিছিয়ে গেছি। ঠিক আছে, প্রচুর পরিমাণে কনসেন্ট্রেট করতে হবে, প্রচুর। এটা একটা অধ্যয়ন। মানে কি অধ্যয়ন? মানে হচ্ছে একটা, এক কথায় আমরা বলতে পারি একটা ধ্যান। অধ্যয়ন মানে একটা ধ্যান করা, যে আমি পড়ছি, ইয়েস আমাকে পেতে হবে। আমার লক্ষ্যটা হচ্ছে শুধুমাত্র প্রিলি পাস করা নয়, আমার লক্ষ্যটা শুধুমাত্র মেন্স পাস করা নয়, আমার লক্ষ্যটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা থাকতে হবে। প্রি তো কি, প্রিলিমিনারি পরীক্ষা কি? প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র মেইনসের টিকিট দেয় তোমাকে, মেইনসের হলে বসার টিকিট। প্রিলিমিনারি পরীক্ষার মার্ক তো কোনো কাউন্টিংয়ে হয় না। মেন তো কি, মেইনস এবং ইন্টারভিউয়ের মার্ক ক্যালকুলেট করে তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, তাই তো? এবং এই টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে প্রায় আমাদের রাজ্যে তো 2-2.5 বছর লেগেই যায়। 2 বছর 2.5 বছর তো লেগেই যায় সম্পূর্ণ। 2-2.5 বছরের হার্ডওয়ার্ক, তারপরে যদি ফাইনাল মেরিট লিস্টে নাম না থাকে কি করবে? কি হবে? হবে কিছু? বলো। তাহলে কি হলো? তাহলে আমরা যদি দেখি, তাহলে কোথায় জন্ম হয়ে গেল? তাহলে আমরা যদি দেখি আমাদের জন্ম হয়ে গেল এই পার্টটার, এই হিমালয়ান পার্টটার জন্ম হয়ে গেল, এই বেল্টের জন্ম হয়ে গেল। এইদিকে একটা পার্ট, এটা তো পার্ট 1, এটা জন্ম হয়ে গেল পার্ট 2। তাহলে স্যার এই মাঝখানে মাঝখানে একটা জায়গা যেটাকে আমরা বলেছি সমভূমি, ভারতবর্ষের সমভূমি আমরা বলেছি, তার জন্ম কি করে হলো? তাহলে দেখো, জলের তো সোর্স আছে, জল তো উপর থেকে তো নিচের দিকে যখন আসছে যথেষ্ট স্পিডে আসছে, তারপরে তো এসে সমতলে আসছে। এই যে জল উপর থেকে যখন নিচের দিকে আসছে, সাথে যে বিভিন্ন সেডিমেন্টসকে ক্যারি করে নিয়ে আসছে, সেগুলোকে তো ডিপোজিট করছে। এই বছরের পর বছর এই যে ডিপোজিশন যে এখানে হলো, বা ডিপোজিশন যে এখানে হয়ে যাচ্ছে, এই ডিপোজিশনের ফলে আমরা আরেকটা পেয়ে গেলাম, দ্যাট ইজ পার্ট 3। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের প্লেন। তার মানে আমি এতক্ষণ ধরে কি বোঝাচ্ছিলাম? ভারতবর্ষের ফরমেশন। এটা হয়ে গেল প্ল্যাটু, ঠিক আছে, প্ল্যাটু। এটা হয়ে গেল আমাদের নর্দার্ন মাউন্টেন, ঠিক আছে, মানে হিমালয়ান মাউন্টেন। এবার তোমরা বলবে স্যার আরও, তাহলে আরও কি পার্ট রয়েছে? এই জায়গাটা তো আমরা বুঝে গেলাম যে হিমালয় পর্বতের জন্ম হয়ে গেল, দ্য হিমালয়াসের জন্ম হয়ে গেল। এবারে এখানটায় দেখো, এই যে ল্যান্ডমাস, আমরা পেনিনসুলার কেন বলেছি একে? কারণ এটা 3 দিকে জল দিয়ে ঘেরা। তাহলে এই জায়গাটা আমরা আরেকটা পেয়ে গেলাম পার্ট 4। কি এটা? এটা হচ্ছে কোস্টাল এরিয়া, বা যাকে আমরা বলতে পারি সামুদ্রিক উপকূলীয় অঞ্চল। এবং এটা আমি এখন এখানে স্টাডি করব না, যে আমাদের বৃষ্টির যে মেকানিজম, মানে রেনফল মেকানিজম, ডিউ টু দ্য রেনফল মেকানিজমের জন্য আমাদের এখানে আমরা আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পার্ট 5। এটা আমি রেনফল মেকানিজম, যখন রেনফল স্টাডি করব তখন বলবো তোমাদেরকে। এখানে আমরা ডেজার্ট পেয়ে গেলাম, ডেজার্ট, ঠিক আছে, ডেজার্ট পার্ট 5। আর এখানে তো আমাদের আইল্যান্ড গ্রুপ তো রয়েছে, এখানটায় 3টে, এখানটায় আন্দামান আর নিকোবর, এখানে আমাদের লাক্ষাদ্বীপ, কাবেরতী, মিনিকয় আইল্যান্ড। তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 6, ঠিক আছে, পার্ট 6। তাহলে আমাদের পৃথিবীর জন্মর পাশাপাশি ভারতবর্ষের গঠন কিভাবে হলো, এই জায়গাটা তোমাদের কাছে স্পষ্ট কি স্পষ্ট না? আগে এটা বলো। পরীক্ষায় প্রচুর প্রশ্ন তোমরা পাবে, এই জায়গাটাতে কি বলো, জায়গাটা স্পষ্ট কি স্পষ্ট না? স্যার বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, বলো। কমেন্ট করো সবাই, কমেন্ট করো, এখানে সবাই লেখো। প্রশ্ন আছে, যথেষ্ট প্রশ্ন আছে, যেদিন প্রশ্ন পড়াবো সেদিন প্রশ্নই করাবো, ঠিক আছে। বিগিনারদের জন্য বেস্ট ক্লাস, টার্মসগুলো তো পরে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, যাদের যে সাবজেক্টে
যাদের সাবজেক্টের ভয় রয়েছে তাদের সাবজেক্টের ভয় কেটে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, তাহলে আমাদের ভারতবর্ষের জন্ম হয়ে গেল এবারে। তাহলে ভারতবর্ষের ফিজিওগ্রাফিক ডিভিশন যখনই আমরা স্টাডি করছি, তাহলে ভারতবর্ষের ভৌগোলিক বিভাজন, ফিজিওগ্রাফিক ডিভিশন মানে ভৌগোলিক বিভাজন, যখনই আমরা স্টাডি করছি আমরা কি পাচ্ছি, যে ভারতবর্ষের ভৌগোলিক বিভাজন তাহলে আমরা 6টা পার্ট আমরা পাচ্ছি, যে 6টা ভাগে আমরা ভাগ করেছি এবং সেই 6টা পার্টের জন্ম আমরা পড়ে নিলাম, হয়ে গেল। এবারে আমি আমার এক বন্ধু রাশিয়া থেকে এসছে, উগান্ডা থেকে এসছে, রাশিয়া তো ঠিক আছে, উগান্ডা থেকে এসছে, কিছুই বোঝে না, ঠিক আছে, কিছু বোঝে না। আমি ওকে বলছি যে আমি ভারতবর্ষে বসবাস করি, এটা একটা এক্সাম্পল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু একটা এক্সাম্পল, এটাকে অন্যভাবে নিও না। আমার এক বন্ধু, আমি বিদেশে গেছি, সে বন্ধু আমার সাথে পরিচয় হয়েছে, ওর বাড়ি উগান্ডা, আমার বাড়ি হচ্ছে কলকাতা। আমাকে বলছে, যদিও বা আমার অরিজিনাল বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, ঠিক আছে, কেউ আলিপুরদুয়ারের আছো নাকি এখানটায়? ঠিক আছে, আলিপুরদুয়ারের একদম কাছে 12বিশা নাম যদি শুনেছো, আমি ওখানকার ছেলে, বাট কর্মসূত্রে আমি কলকাতায় থাকি, ঠিক আছে, এবং কলকাতাতেই সেটেলড, ঠিক আছে। কেউ আছো নাকি নর্থ বেঙ্গলের, কে কে আছো এখানটায় কমেন্ট করো। নর্থ বেঙ্গলের কে কে আছো? শিলিগুড়ি, কোচবিহার, দিনহাটা, ফালাকাটা, কে কে আছো? মালদা, বালুরঘাট, দিনাজপুর, কে কে আছো? কেউ আছো যদি কমেন্ট করো। নর্থ বেঙ্গলের কে কে আছো? পিউ হচ্ছে বালুরঘাট, ওকে, বাকিরা আরও কমেন্ট করো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি কি বলছি দেখো, এখানে ভালো করে জিনিসটা বুঝে নাও। তাহলে আমাদের ভারতবর্ষের জন্ম হয়ে গেল। এবার আমি আমার বন্ধুকে বলছি যে আমি ভারতবর্ষে থাকি, সে জিজ্ঞেস করছে ওয়্যার ইট ইজ লোকেটেড, ওয়্যার ইট ইজ লোকেটেড, ঝাড়খণ্ডেও আছে এখানে, শাহিন আঞ্জুম ঝাড়খণ্ড থেকে, ওকে, বলছে ওয়্যার ইট ইজ লোকেটেড। তাহলে আমার যদি ভারতবর্ষের লোকেশন যদি আমাকে, তাহলে যদি তাকে ডিসকাস করতে, ভারতবর্ষের গঠন তো বুঝলাম, তাহলে আমাকে তো ভারতবর্ষের লোকেশন তো আমাকে জানতে হবে, ভারতবর্ষের লোকেশন তো জানতে হবে। তাহলে লোকেশন জানার আগে পৃথিবীর অবস্থান বুঝতে হবে, বুঝতে হবে কি বুঝতে হবে না? পৃথিবীর অবস্থানটা, পৃথিবীর অবস্থান তো বুঝতে হবে। তাহলে আমাদের এই যে পৃথিবীটা, এই পৃথিবীতে আমরা কিছু রেখা, আমরা আমাদের যারা সায়েন্টিস্টরা রয়েছে তারা কিছু রেখা ডিজাইন করেছে। সেই রেখাগুলো, সেই রেখাগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য? সেই রেখাগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য? সেই রেখাগুলো আমাদের এই পৃথিবীর লোকেশন বা এক্সাক্ট কোঅর্ডিনেশনগুলোকে মেজার করার জন্য। আমাদের এই পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটা গিয়েছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রাইম মেরিডিয়ান, এটাও কিন্তু 0 ডিগ্রি। এবং আমাদের একটা হরাইজেন্টালি একটা ভার্টিক্যালি, ঠিক আছে, একটা হরাইজেন্টালি একটা ভার্টিক্যালি, আমাদের এটা হরাইজেন্টালি এটা ভার্টিক্যালি রয়েছে, যেটা হরাইজেন্টালি যে দাগটা গিয়েছে তাকে আমরা বলছি ইকুয়েটার, এটাও কিন্তু 0 ডিগ্রি, এটাও কিন্তু 0 ডিগ্রি। এবারে তার উপরের পার্টটা আমরা জানি নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচের পার্টটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, আমরাও এটাও পড়েছি অলরেডি, এটাতে আমাদের অভিজ্ঞতা আছে। স্যার এগুলো তো কি, এগুলো তো, হ্যাঁ এইগুলোই অনেক জিনিস, কি জিনিস দেখো, এইটা, এই যে ইকুয়েটার এবং প্রাইম মেরিডিয়ান যেখানে ক্রস করেছে, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য আর্থ। কি বলেছি আমরা এটাকে? সেন্টার অফ দ্য আর্থ। আমাদের পৃথিবীর সেন্টার কোনটা বলো তো? তাহলে আমাদের পৃথিবীর সেন্টার কোনটা বলো দেখি, কে বলতে পারে? তাহলে এই পার্টটাকে আমরা কি বলেছি? এই পার্টটাকে আমরা বলেছি সেন্টার। এবারে দেখো, এর উপর দিয়ে একটা ইমাজিনারি লাইন যায়, এর নিচ দিয়ে একটা ইমাজিনারি লাইন যায়, তার উপর দিয়ে একটা লাইন যায়, তার নিচ দিয়ে আরেকটা লাইন যায়, এবং তার উপরে আরেকটা লাইন যায়, তার নিচে আরেকটা লাইন যায়। স্যার এগুলো কি, এগুলো কি, আমরা কি স্টাডি করছি? দেখো, এই পার্টটাকে আমরা বলি টপিক অফ ক্যান্সার, এটাকে আমরা বলি টপিক অফ ক্যাপ্রিকন। নেক্সট পার্টটাকে আমরা বলি আর্কটিক সার্কেল, এই নেক্সট পার্টটাকে আমরা বলি অ্যান্টার্কটিক সার্কেল। এই উপরের একদম পার্টটা হচ্ছে নর্থ পোল 90 ডিগ্রি, এটা হচ্ছে সাউথ পোল 90 ডিগ্রি। তাহলে টপিক অফ ক্যান্সার কত? 23.5 ডিগ্রি নর্থ, সরি 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন। আর্কটিক সার্কেল 66.5 ডিগ্রি নর্থ, অ্যান্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি সাউথ,
বাকি তো নর্থ পোল সাউথ পোল আমরা 90 ডিগ্রি পড়লাম, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাহলে ওয়্যার ইজ ইন্ডিয়া লোকেটেড? তাহলে ভারতবর্ষের লোকেশনটা কি? দেখো ভারতবর্ষের লোকেশন আমরা জানি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, আমরা রিজনিংয়ের ক্ষেত্রে পড়েছি। এই ডাইরেকশনে আমাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট। তাহলে আমি কি বললাম আমার বন্ধুকে, যে আমার ভারতবর্ষটা লোকেট করে নর্থ ইস্টার্ন ডাইরেকশনে, নর্থ ইস্টার্ন হ্যামিসফিয়ারে লোকেট করে আমার ভারতবর্ষ, নর্থ ইস্টার্ন হ্যামিসফিয়ার। ও বলছে নর্থ ইস্টার্ন হ্যামিসফিয়ারে তো শুধুমাত্র কি ইন্ডিয়া আছে নাকি? নর্থ ইস্টার্ন হ্যামিসফিয়ারে তো ইন্ডিয়া আছে, একটু এগিয়ে গেলে চায়না পাবো, নেপাল পাবো, ঠিক আছে, নেপাল পাবো, ভুটান পাবো, পাবো তো। নর্থ ইস্টার্ন হ্যামিসফিয়ারে আসলে নেপাল পাবো, ভুটান পাবো, বাংলাদেশ পাবো, কত কান্ট্রি আছে। তাহলে একজ্যাক্ট যদি আমাকে লোকেশন যদি দিতে হয়, তাহলে আমাকে তার কি জানতে হবে? একজ্যাক্ট যদি তাকে আমাকে ভারতবর্ষকে চেনাতে হয়, তাকে আমার কি দিতে হবে, কি জানতে হবে আমাকে? বলো দেবাঞ্জন, বলো সুমন, বলো। কোঅর্ডিনেশন সুজয় বলেছে, শাহিন, সোমা, পিউ। বলো বলো সবাই বলো। তাহলে আমাকে কি জানতে হবে? লেটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড জানতে হবে। ইয়েস, লেটিটিউড এবং লঙ্গিটিউড যেটা আমরা ছোটবেলায় পড়েছি, ভারতবর্ষের চারিসীমা। তাহলে একজ্যাক্টলি যদি অ্যাকচুয়ালি আমাকে যদি ইন্ডিয়া জানতে হয়, তাহলে ইন্ডিয়া কি আমরা কি জানি? আমরা জানি টপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড করেছে, তার মানে ইন্ডিয়ার লোকেশন হবে এরকম ডাইরেকশনে। তাহলে এর চারিসীমা যদি আমরা যদি দেখতে যাই, ইন্ডিয়ার চারিসীমা কি আমরা সবাই কি জানি? ইন্ডিয়ার চারিসীমা আমরা সবাই কি জানি? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ লেটিটিউড টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ লেটিটিউড। আরেকটা কি রয়েছে? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট লঙ্গিটিউড টু 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লঙ্গিটিউড। মাথার ওপর দিয়ে যাচ্ছে কারো কারো, কারো কারো মাথার ওপর দিয়ে যাবে, কেউ কেউ পালাবে ক্লাস ছেড়ে, কেউ কেউ ক্লাস ছেড়ে পালাবে। বাট আমি একটা কথা বলবো, শেষ অবধি যারা লড়াই করে টিকে থাকবে তারা সফলতা পাবে, এবং তাদের সফলতা আমরা আনবো, ঠিক আছে? তাদের সফলতা আমরা আনবো। কারণ ওই যে আবারও বললাম, ওই ইউটিউবের ভিড়ে গিয়ে লাভ নেই, ইউটিউবের ভিড়ে গিয়ে হারিয়ে নিজের পরিচয় ওখানটায় কোনো লাভ নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি তোমাকে অফিসার হতে হয়, তোমাকে পড়তে হবে তার জন্য। সেই স্বপ্নটা মনে নিয়ে যে হাঁটবে সে সফলতা পাবে, ঠিক আছে? আর সিভিল সার্ভিস কখনো কি করে না, মানে নট অনলি দ্য সিভিল সার্ভিস, এই কথাটা মাথায় বসিয়ে নাও। অক্ষাংশ দীর্ঘ দাঘিমাংশ, ইয়েস আমরা ওটা পড়েছি। লাইফে একটা কথা মাথায় রাখবে, জীবন কখনো তোমাকে কোনো ধরনের উপহার দেবে না। লাইফ কখনো আমাদেরকে, জীবনে আমাদেরকে কখনো উপহার দেয় না। লাইফ কি দেয়? লাইফ আমাদেরকে রিটার্ন গিফট দেয়। কি দেয়? রিটার্ন গিফট দেয়, রিটার্ন গিফট। স্যার রিটার্ন গিফট কি? আমাদের জীবন আমাদেরকে রিটার্ন গিফট দেয়, মানে আমরা জীবনকে যা দেব সেটার বিনিময়ে আমাদেরকে জীবন কিছু ঘুরিয়ে দেবে। তার আগে জীবনকে আমাদের কিছু দিতে হবে। তা পড়াশোনা যদি করি তার বিনিময়ে চাকরি পাবো, না করলে চাকরি পাবো না, ঠিক আছে? এটা মাথায় বসিয়ে নিতে হবে, যে তত তাড়াতাড়ি বসাবে ততই সুবিধে। তাহলে এই যে একজ্যাক্ট যে চারিসীমা, এই যে কোঅর্ডিনেশনটা, এটাই হচ্ছে ইন্ডিয়ার একজ্যাক্ট লোকেশন। আর ইন্ডিয়া কি যদি আমরা দেখি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বা হিন্দুস্তান, যেটাই বলি না কেন, ঠিক আছে? তো ইন্ডিয়া শুধুমাত্র নর্থ ইস্টার্ন হ্যামিসফিয়ারের লোকেশন বললে চলবে না, এর লেটিটিউড লঙ্গিটিউডও বলতে হবে। লেটিটিউড লঙ্গিটিউড হচ্ছে এটা, এটা সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে বলো। যার ক্যাপিটাল টেরিটরি হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে? এবং এই ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর, আমাদের পৃথিবী যেমন থার্ড লার্জেস্ট প্ল্যানেট, সেমন ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর ভিতরে 7th লার্জেস্ট কান্ট্রি। আমরা কি পড়ি? ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট কান্ট্রি ইন্ডিয়া, ঠিক আছে? এতটুকু অবধি কার কার ক্লিয়ার, কার কার কনফিউশন, কার কার কী কী প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু বলো। এর থেকে আবার একটু পরে এগোচ্ছি, আগে এতটুকু অবধি কার কার কী কী প্রশ্ন আছে বলো। আমি সবার প্রশ্ন নিয়ে নেব, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? আমি সবার প্রশ্ন নিয়ে নেব, অসুবিধার কিছু নেই, বলো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।
বলো বলো বলো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমাদের যদি এতটুকু অবধি কোনো প্রশ্ন থাকে। অনেকেই হয়তো ভেবেছিল যে স্যার তো বলেছে তো ফ্রি ক্লাস, 6টা বলেছে, 6টায় কি শুরু হবে? 6টা মানে 6টা, 6টা মানে একদম খুব বেশি হলে 5 মিনিট প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ হ্যাঁ কি না, খুব বেশি হলে 5 মিনিট প্লাস মাইনাস হতে পারে। এতটুকুতে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। কারণ দেখো শুধুমাত্র এগিয়ে গেলে তো হবে না, তোমরা কতটা বুঝতে পেরেছো, কতটা তোমাদের মাথায় ঢুকলো, কি প্রশ্ন তোমাদের থেকে গেল সেটাও তো আমাকে নিতে হবে। কোনো প্রশ্ন নেই, কারো কোনো প্রশ্ন নেই, অল ডান স্যার, অল ক্লিয়ার, ওকে। এবার দেখো, এবার দেখো, তাহলে আমি বলেছি যে ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের 7th লার্জেস্ট, ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট কান্ট্রি। তার মানে আমার যেটা ওয়ার্ল্ডের যেটা ল্যান্ড এরিয়া সেটা কত আছে, 100%, যেটাই থাকুক না কেন আমি 100% ধরবো তো। ওয়ার্ল্ডের এরিয়াটাকে আমি কত ধরবো, আমি তো 100% ধরবো ওয়ার্ল্ডের এরিয়া, যেটাই থাকুক না কেন আমি তো 100% ধরবো। এবারে ভারতবর্ষের এরিয়া কত তাহলে বলো, এরিয়া অফ ইন্ডিয়া, এরিয়া অফ ইন্ডিয়া কত আছে বলো দেখি, কমেন্ট করে বলো দেখি, কে ফার্স্ট আনসার করে, টোটাল এরিয়া অফ ইন্ডিয়া কে ফার্স্ট আনসার করে। সুজয় আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করিনি, আমি এক্সাক্ট ফিগার জিজ্ঞেস করেছি, দেখি কে আনসার করে ফার্স্ট, ফার্স্ট আনসার দেখি কে আনসার করে। সুজয় বলেছে যেটা সেটাও একটা আনসার, বাট সেটা আমি পরবর্তীকালে আমি বলবো। বাকি বলো দেখি কে আনসার করে, হোয়াট ইজ ইন্ডিয়াস এরিয়া। অনেকেরই আমাদের মনে নেই, তাই না, অনেকেরই আমাদের মনে নেই। শ্রাবন্তী ভুল হয়ে গেল, শ্রাবন্তী ভুল হয়ে গেল, 3.6 লাখ স্কোয়ার কিলোমিটার। সবার ভুল হয়ে যাচ্ছে, সবার ভুল হয়ে যাচ্ছে। আরে এটাকে এক্সাক্ট মোবাইল নাম্বারের মতো মনে রাখো না, 3287263 স্কোয়ার কিলোমিটার। আমরা অলমোস্ট কি বলতে পারি, 33 লাখ বা 33 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। কি এত হিসেব, এত ভুল করছো, এত ভুল করলে কি করে হবে, 3287263 স্কোয়ার কিলোমিটার, একদম ইজি মোবাইল নাম্বারের মতো। সবাই তো মোবাইল নাম্বার আমরা মনে রাখি, অ্যাটলিস্ট জীবনে একজন দুজনের মোবাইল নাম্বার, বাবা মার মোবাইল নাম্বারটা সবার মনে থাকে, ঠিক আছে, পাশাপাশি নিজের সবথেকে কাছের বন্ধু তার নাম্বারটা মনে থাকে, মুখস্থ থাকে, তাই না। তো সেই নাম্বারের মতো করে মনে রাখতে হবে তো, 3287263 স্কোয়ার কিলোমিটার, এবার মনে থাকবে। এবারে বা এটাকে আমরা অলমোস্ট বলতে পারি 33 লাখ স্কোয়ার কিলোমিটার। তাহলে এই যে পার্সেন্টেজটা, এই যে এরিয়াটা, ঠিক আছে, এই যে এরিয়াটা আমি বললাম, এই এরিয়াটা ওয়ার্ল্ডের 100%-এর কত পার্সেন্ট জায়গা দখল করেছে, যে আমরা বলেছি যে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর 7th লার্জেস্ট কান্ট্রি। বলো দেখি, বলো দেখি। আচ্ছা এখানটায় কে কার বাড়ি কোথায় বলো, আজকে যারা যারা প্রেজেন্ট আছো অল্প দেখতে হবে। সুজয় বলেছে 2.4%, ইয়েস 2.42%, 2 পয়েন্ট অনলি, নট অনলি 4, 2.42%, এবং 2.42% এরিয়া নিয়ে পৃথিবীর 7th লার্জেস্ট কান্ট্রি হয়ে গেছে, পৃথিবীর 7th লার্জেস্ট কান্ট্রি হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? কার কার বাড়ি এখানে কোথায় বলো দেখি, বেলঘড়িয়ার আশেপাশে কে কে আছে, মানে কলকাতায় কে কে আছো, কলকাতার কারা কারা, পুরুলিয়ার আদ্রা, কলকাতা থেকে কারা কারা বলছো বলো দেখি, আর কার বাড়ি কোথায় সবাই বলো। দুর্গাপুর থেকে, দুর্গাপুর, আচ্ছা, হাবড়া থেকে দেবাঞ্জন, নবদ্বীপ ধাম, আচ্ছা, মেদিনীপুর, বিষ্ণুপুর মৌমিতা, হুগলি শিয়া, নদিয়া থেকে সৈকত, মধ্যমগ্রাম থেকে শ্রাবন্তী, মধ্যমে তো পাশে, বজবজ থেকে সুমিত, কৃষ্ণনগর থেকে আদা রতুয়া, আচ্ছা, বাকিরা আরো, প্রীতি ঘোষ রেইজ হ্যান্ড, প্রীতি বলো বলো কি বলবে বলো, এখানে ডাইরেক্টলি বলো।
আচ্ছা বনগাঁ কৃষ্ণনগর, আচ্ছা পারমিতা বলছে হাওড়া, শিল্পা তারকেশ্বর, শাহিন হচ্ছে সাহিবগঞ্জ, আচ্ছা সুমন নদিয়া, ওকে বিভিন্ন জায়গা থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে, কলকাতার আশেপাশে থেকেও আছে, গোটা পশ্চিমবাংলা থেকে আছে, যদি বলতে যাই গোটা পশ্চিমবাংলা থেকেই আছে। আমাদের নর্থ বেঙ্গলের ছেলেমেয়েগুলো কোথায় গেল? নর্থ বেঙ্গলের ছেলেমেয়েগুলোর এখনো ঘুম ভাঙেনি, নর্থ বেঙ্গলের ছেলেমেয়েগুলোর এখনো ঘুম ভাঙেনি, এখনো ভাবছে যে পরীক্ষা দেরি আছে, পরীক্ষা হয়তো আরও অনেক সময় আছে, এই করতে করতে পরীক্ষা চলে আসবে, তখন কি হবে? ওকে, তাহলে আমরা কি বললাম? চলো ঠিক আছে, 2.42% এরিয়া, 2.42% এরিয়া দখল করেছে। জনসংখ্যার ক্ষেত্রের দিকে আমাদের ভারতবর্ষ নাম্বার 1 পজিশনে আছি, আমরা নাম্বার 1 পজিশনে আছি। ইন্ডিয়ার উই হ্যাভ 28 স্টেটের 8টা ইউনিয়ন টেরিটরি অ্যাট প্রেজেন্ট, আমাদের এটা 28 থেকে 29 হবে, আর 8টা ইউনিয়ন টেরিটরি থেকে 7টা হবে, কারণ জম্মু কাশ্মীরের থেকে তো জম্মু কাশ্মীরকে তো স্টেটহুড আবারও দিয়ে দেওয়া হবে। আচ্ছা যদি আমরা দেখি, এবার দেখো এখানে একটা ডাটা আছে, এটা তোমরা মাথায় রাখবে সবসময়। এরিয়া ওয়াইজ রাজস্থান সব থেকে বড় স্টেট, এরিয়া ওয়াইজ যদি আমরা দেখতে যাই গোয়া সব থেকে ছোট স্টেট, এরিয়া ওয়াইজ রাজস্থান সব থেকে বড় স্টেট আর গোয়া হচ্ছে সব থেকে ছোট স্টেট। পপুলেশন ওয়াইজ যদি আমরা দেখি ইউপি সব থেকে বড় স্টেট পপুলেশন ওয়াইজ, এবং সিকিম সব থেকে কম জনসংখ্যা থাকা যদি আমরা দেখি রাজ্য। পপুলেশন ডেন্সিটি তাহলে হবে বিহার, পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি কোথায় আছে? পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি কোথায় আছে? পপুলেশন প্রীতি তুমি এখানে লিখে দিও, তুমি এখানে বলে দিও, ঠিক আছে? আমি পরবর্তীকালে আমি সবার কমেন্ট এইগুলো করে দেবো, এখানটায় রেজ করে দেবো আমি। পপুলেশন ওয়াইজ হচ্ছে বিহার, আর মানে সরি ডেন্সিটি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে অনুযায়ী হচ্ছে বিহার, আর জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী সব থেকে কম হচ্ছে আমাদের কোথায়? অরুণাচল প্রদেশ। কোথায়? অরুণাচল প্রদেশ। এই ডাটাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের তো একটা নর্থ টু সাউথ আর ওয়েস্ট টু ইস্ট একটা তো এর এক্সটেনশন রয়েছে, মানে বিস্তারণ রয়েছে, ঠিক আছে? বিস্তারণ তো রয়েছে এর। পপুলেশন লোয়েস্ট অরুণাচল প্রদেশ, এটা দেখে নিও। পপুলেশন লোয়েস্ট পপুলেশন সিকিম, লোয়েস্ট পপুলেশন সিকিম। পপুলেশন ডেন্সিটি সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ, আগে 13 ছিল এখন 17 হয়েছে, আগে 13 ছিল এখন 17 হয়েছে, ঠিক আছে? এটা দেখে নেবে, এই ডাটাগুলো আমরা ভুল করে ফেলি। তো আমাদের ভারতবর্ষের নর্থ সাউথ এক্সটেনশন যদি আমরা যদি দেখি তাহলে কি আছে আমাদের? নর্থ টু সাউথ হচ্ছে আমাদের 3214 কিলোমিটার। কত হচ্ছে? নর্থ টু সাউথ 3214 কিলোমিটার। আর আমাদের ভারতবর্ষের ওয়েস্ট টু ইস্ট যদি আমরা দেখতে যাই, ওয়েস্ট টু ইস্ট কত হচ্ছে আমাদের? 2944 কিলোমিটার, 2944 কিলোমিটার। এখন অনেকে ভাববে যে স্যার এটা কি আবার 3214টা কি আর 2933 কিলোমিটার। ইয়েস রাইট, 2933 কিলোমিটার, ঠিক আছে? অনেকে বলবে এটা হচ্ছে আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এক্সটেনশন 2933 কিলোমিটার। ক্লিয়ার আছে এটা? ইস্ট টু ওয়েস্ট 2933 কিলোমিটার। তাহলে বলো তো আমাদের একদম নর্থের নর্দার্ন মোস্ট পয়েন্ট কি, সাউদার্ন মোস্ট পয়েন্টটা কি, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টটা কি, আর ইস্টার্ন মোস্ট পয়েন্টটা কি? চারটের নামটা বলো, এই চারটে পয়েন্টের নামটা বলো দেখি কে বলতে পারে। এটা হচ্ছে কি বলছে স্যার? ইন্দিরা কোল। ওকে, ইন্দিরা কোল। এটা কি রয়েছে স্যার? এটা কি রয়েছে, কি বলবো দেখি? এটা তোমরা আগে ঠিকঠাক করে বলো, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। সাউদার্ন মোস্ট পয়েন্টের নামটা কি? সাউদার্ন মোস্ট পয়েন্টের নামটা কি স্যার? সাউদার্নটা হচ্ছে কাশ্মীর টু ইন্দিরা পয়েন্ট। সাউদার্ন মোস্ট পয়েন্টটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা এখানে এখানে লোকেট করে, ইন্দিরা পয়েন্ট কি এখানে লোকেট করে? ঠিক আছে আমার পজিশন, পজিশন কি ঠিক আছে? কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো। পজিশন ঠিক আছে? একদমই তাই, একদমই দেবাঞ্জন যেটা বলেছো
তার মানে আমাদের মেনল্যান্ডের সাউদার্ন পয়েন্টের নামটা হচ্ছে আমাদের কি কন্যাকুমারী, আর ইন্দিরা পয়েন্টটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট, যার আগের নামটা কি ছিল, যার আগের নামটা ছিল হচ্ছে পিগমিলন পয়েন্ট। 1977-এর যখন ইন্দিরা গান্ধী সেখানে ভিজিট করতে যায় তখন তার নামটা করে দেওয়া হলো তার রেসপেক্টে অ্যাজ এ ইন্দিরা পয়েন্ট। বাট মেনল্যান্ড ইন্ডিয়ার যদি আমরা বলি দ্যাট ইজ কন্যাকুমারী। অরুণাচল প্রদেশে ইস্টে রয়েছে কিবিথু, আর গুজরাটের ওয়েস্টে রয়েছে ঘোর মোটা। ঠিক আছে, ঘোর মোটা, মাথায় রাখবে এটা। এবং এর উপরেও যদি আমরা দেখি, দেখো এখানে আমি 4টা পয়েন্টের এখানে নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এর বাদেও আমরা যদি দেখি আমরা কি বলবো, আমাদের যেটা মেনল্যান্ড ইন্ডিয়া ল্যান্ড ফরেন্টিয়ার বলি, তো আমরা ল্যান্ড ফরেন্টিয়ার এর মেজারমেন্টটা কত বলো, এই ল্যান্ড ফরেন্টিয়ারের মেজারমেন্টটা কত বলো তো দেখি। হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ ল্যান্ড ফরেন্টিয়ার ইন ইন্ডিয়া? আজকে এই পার্টটা, এই বেসিক্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের শেষ হয়ে যাবে। অনেকে এখন জয়েন করছে ক্লাসে, অন টাইম আসতে হয়, নাহলে অনেক থেকে যাবে। 15,200 কিলোমিটার, একদমই তাই, 15,200 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ল্যান্ড ফরেন্টিয়ারের টোটাল এরিয়া, ল্যান্ড ফরেন্টিয়ার 15,200 কিলোমিটার। ওকে আস্থা, আচ্ছা ওকে, 15,200 কিলোমিটার, মাথায় রাখবে এটা ল্যান্ড ফরেন্টিয়ার, ঠিক আছে। এবং আমাদের যে টোটাল কোস্টাল এরিয়া, টোটাল যে আমাদের কোস্টাল এরিয়া, আমরা তো পড়লাম কোস্টাল এরিয়ার কথা, আমাদের টোটাল কোস্টাল এরিয়া হচ্ছে 7,516 কিলোমিটার, 7,516 কিলোমিটার, ঠিক আছে, কোস্টাল এরিয়াটা সম্পূর্ণটা। এবং এটা ইনক্লুড করে ইউনিয়ন টেরিটরিগুলোকেও, মানে আন্দামানের নিকোবর আইল্যান্ডকেও। যদি আন্দামানের নিকোবর আইল্যান্ড বা ইউনিয়ন টেরিটরিকে বাদ দিয়ে দেই তাহলে শুধু স্টেটকে ক্যালকুলেট করবে 6,100 কিলোমিটার টোটাল কোস্ট লাইন। কত? 7516-এর থেকে যদি শুধু ইউনিয়ন টেরিটরিকে মাইনাস করে দেই তাহলে কত বেরোবে? 6,100 কিলোমিটার। বোঝা গেল? 6,100 কিলোমিটার। এবং ভারতবর্ষের যে আমরা প্রথমেই পড়লাম যে 6খানা ভৌগোলিক বিভাজন, সেই 6খানা ভৌগোলিক বিভাজনের মধ্যে সব থেকে বড় বিভাজনটা হচ্ছে আমাদের পেনিনসুলার প্ল্যাটু। কারণ পেনিনসুলার প্ল্যাটু অলমোস্ট 16 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করে রাখে, 16 লাখ স্কোয়ার কিলোমিটার অফ জায়গা দখল করে রাখে, মাথায় রাখবে এটা, ঠিক আছে। সো উইথ দ্যাট বেসিক্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের এখানে কভার আপ হয়ে গেল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, বাকি যে পার্টগুলো আছে সেটা আমরা পরবর্তীকালে আরও ডিসকাস করে নেব। এখানে যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। চলো তাহলে উইথ দ্যাট আমাদের বেসিক্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি বা নো ইয়োর কান্ট্রি ইন্ডিয়া বা হাউ ইন্ডিয়া ইজ ফর্মড বা পৃথিবী কি করে বর্তমান গঠনে আসলো, জিওগ্রাফির সিলেবাস কি, দ্য ফার্স্ট ক্লাস টোটালি ডান। তোমাদের এখানে যদি কিছু প্রশ্ন থাকে তোমরা আমাকে বলো, আর আমি তোমাদের মাইকটা এখন অন করার ব্যবস্থা করছি। বলো বলো বলো, তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে বলো এবারে। উইথ দ্যাট আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে গেল। প্রশ্ন আমরা আলাদা দিন আলোচনা করব, প্রশ্ন তো আলোচনা করবোই আমরা, সেটা তো আমাদের আলাদা সময় আছে। কেমন লাগলো? এতটুকু বুঝতে পারলে না বুঝতে পারোনি বলো, কমেন্ট করে বলো। এতটুকু স্যার বুঝতে পারলে কি বুঝতে পারলে না, সবাই কমেন্ট করে বলো কেমন লাগলো। সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিডব্যাক দেবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জিজ্ঞেস করব, স্যার মন ভরেনি সুজয় বলছে, কেন আরও দরকার? আরও পাবে তো, চিন্তা নেই, আরও পাবে।
তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে গ্রুপের মধ্যে, রেকর্ডেড ক্লাসটা তোমরা পেয়ে যাবে গ্রুপের মধ্যে, ঠিক আছে? কিন্তু একটাই শর্ত, গ্রুপের মধ্যে তোমাদেরকে ফিডব্যাক শেয়ার করতে হবে। কি করতে হবে? গ্রুপের মধ্যে তোমাদেরকে ফিডব্যাক শেয়ার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আজকের সেশনটা এখানে শেষ করছি। আগামীকালকেও কিন্তু ক্লাস রয়েছে, রুটিন দেখে নেবে, তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হয়েছে, রুটিন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা গ্রুপের মধ্যে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, গ্রুপের মধ্যেও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।